শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফরহাদ মিয়া, সহকারী শিক্ষক গণিত, হাজী মনির হোসেন উচ্চ বিদ্যালয়। আজকে আমার ক্লাসটি মূলত অষ্টম শ্রেণীর জন্য, অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে আমরা আলোচনা করব এবং আজকে আমি দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব এবং আজকের ক্লাসটি আমার দ্বিতীয় অধ্যায় নিয়ে 3 নম্বর ক্লাস এবং আজকের ক্লাসটি মূলত আমি চক্রবৃদ্ধি মুনাফা সম্পর্কে আলোচনা করব। আলোচনা শুরুতেই চক্রবৃদ্ধি মুনাফা কি তা আমরা একটু জেনে নিই। যদি এমন হয় যে ব্যাংকে আমানতকারী কিছু টাকা জমা রাখলেন এবং বছর শেষে ব্যাংক আমানতকারীকে কিছু টাকা মুনাফা দেবে, যদি এমন হয় সেই বছর শেষে প্রাপ্ত মুনাফাটা কি আসলের সাথে যুক্ত হয়ে নতুন একটি মূলধন সৃষ্টি করে এবং পরের বছরে সেই নতুন মূলধন থেকে আমানতকারী আবার নতুন করে মুনাফা পায়, তাহলে তাকে আমরা কি বলবো? চক্রবৃদ্ধি মূলধন বা চক্রবৃদ্ধি মুনাফা। একটি উদাহরণের সাহায্যে আমরা খুব সহজেই চক্রবৃদ্ধি মূলধন সম্পর্কে ধারণা পেতে পারি। ধরো তুমি 1000 টাকা ব্যাংকে জমা রেখেছো। যদি এমন হয় ব্যাংক তোমাকে বার্ষিক শতকরা 10% মুনাফায় তোমাকে মুনাফা দেয়, তাহলে তুমি 1 বছর শেষে 100 টাকা মুনাফা পাবা। চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে বা মুনাফার ক্ষেত্রে বছর শেষে আসল এর সাথে মুনাফাটা যোগ হয়ে যায়, যোগ হয়ে নতুন একটি কি মূলধন পাওয়া যায়। ঠিক পরের বছরে এই নতুন মূলধন থেকে কি হবে? মুনাফা পাওয়া যাবে। তাহলে 10% মুনাফায় 10% হার মুনাফায় নতুন মুনাফাটা কত হবে? 110 টাকা হবে। আবার পরের বছর ঠিক মুনাফাটা মূলধনের সাথে যুক্ত হয়ে যাবে, তখন নতুন মূলধন পাওয়া যাবে। দেখো, প্রথম বছরে মূলধন ছিল 1000 টাকা, পরের বছরের শুরুতে হলো কত? 1100 টাকা, পরের বছর শুরুতে হলো কত? 1210 টাকা। এভাবে কি মূলধনটা কি বৃদ্ধি পাচ্ছে, সেজন্য তাকে আমি কি বলি? চক্রবৃদ্ধি মূলধন। এখন আমরা এই অধ্যায় বা এই অঙ্ক করার জন্য প্রয়োজনীয় সূত্র সম্পর্কে আমরা ধারণা নিব। চক্রবৃদ্ধি মূলধনকে আমরা সি দ্বারা প্রকাশ করি এবং চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্র হচ্ছে P × 1 + R হোল টু দি পাওয়ার n। আমরা সকলে জানি P হচ্ছে আসল, R হচ্ছে মুনাফার হার এবং n হচ্ছে সময়। এবং চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্র হচ্ছে C - P, অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন থেকে আমি যদি আসল বিয়োগ দিয়ে দেই বা মূলধন বিয়োগ দিয়ে দেই, তাহলে আমরা চক্রবৃদ্ধি মুনাফা পেয়ে যাব। আমরা কীভাবে লিখতে পারি? সি এর বদলে P হোল টু দি পাওয়ার 1 + R টু দি পাওয়ার n - P। তাহলে এই দুটি সূত্রের মাধ্যমে আমরা এই অধ্যায়ের অঙ্ক করতে পারবো। আসো এখন আমরা 2.2 অনুশীলনীর কিছু অঙ্কের সমাধান করার চেষ্টা করি। আমরা প্রথমেই অনুশীলনীর 8 নং অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। প্রশ্নটি আগে আমরা দেখে নেই। বার্ষিক 10 টাকা মুনাফায় 5000 টাকার 3 বছরে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য কত হবে? তাহলে এখানে আমাদের কী বের করতে হবে? সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করতে হবে। পার্থক্য নির্ণয় করার আগে সর্বপ্রথম আমাদেরকে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে। এর আগে আমরা দেখে নেই আমাদের কি কি মান দেওয়া আছে। দেখো, 5000 টাকার, যেহেতু টাকার শুধুমাত্র কথাই লেখা আছে, তাহলে এই 5000 টাকা কি হবে? এটা আসল হবে। দেখো, 3 বছর, সংখ্যার সাথে বছর থাকলে আমরা তাকে সময় ধরে নিব। দেখো
বার্ষিক 10 টাকা মুনাফায়। যেহেতু বার্ষিক 10 টাকা মুনাফায় কথার লেখা আছে, তাহলে এটা কী হবে? মুনাফার হার হবে। হার আমরা সবসময় কি পার্সেন্টেজে লিখি। এখন পার্সেন্টেজটা আমি যদি উঠাইতে চাই তাহলে আমাকে 100 দিয়ে ভাগ করতে হয়, ভাগ দিলে কত হয়? 0.1 হয়। এখন আমরা জানি সরল মুনাফা I = P/N। এখন আমরা মানগুলো বসায় দেব। P এর মান হচ্ছে 5000, R এর মান হচ্ছে 0.1 এবং N এর মান হচ্ছে কত? 3। আমরা যদি গুণ করি, গুণ করলে 1500 টাকা পাওয়া যাবে। তাহলে আমরা সরল মুনাফা পেলাম 1500 টাকা। এখন আমরা চক্রবৃদ্ধি মুনাফা বের করব। চক্রবৃদ্ধি মুনাফা সূত্র কি হবে? C - P, অর্থাৎ P × 1 + R⁴ P। এখন আমরা মানগুলো বসায় দেব। P এর মান হচ্ছে কত? 5000, R এর মান হচ্ছে 0.1, N এর মান হচ্ছে কত? 3 - 5000। একের সাথে 0.1 যোগ করলে কত হয়? 1.1⁵ হয়। দেখো এখানে পাওয়ার হচ্ছে কত? 3। যেহেতু পাওয়ার 3 অর্থাৎ 1.1 কি 3 বার গুণ হবে। 1.1 গুণন 1.1 গুণন 1.1 - 5000। এখন গুণ করলে কত পাওয়া যায়? 6655। এর থেকে 5000 বিয়োগ, তাহলে কত হয়? 1655 টাকা। অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফা কত পেলাম আমরা? 1655 টাকা। তো তাহলে আমাদের অঙ্ক প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। আমরা সরল মুনাফা কত পেয়ে গেলাম এবং চক্রবৃদ্ধি মুনাফা কত পেয়ে গেলাম। আমাদের আসল কাজ হচ্ছে কি এই দুটির মধ্যে পার্থক্য নির্ণয় করতে হবে। তাহলে লিখি পার্থক্য কত হবে? তাহলে আমরা দুটি সংখ্যা বিয়োগ দিয়ে দিই। বিয়োগ দিলে কত পাবো আমরা? 155 টাকা। এটাই হবে। এখন আসো আমরা 9 নম্বর অঙ্কটি সমাধান করি। প্রশ্নটি হচ্ছে একই হার মুনাফায় কোনো মূলধনের 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6500 টাকা ও 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6760 টাকা হলে মূলধন কত? তো এই অঙ্কটা আমাদের কি বের করতে হবে? মূলধন বের করতে হবে। তো এখন মূলধন এখানে দেওয়া নেই, আমাদের কি করতে? মূলধন বের করতে হবে। তো অঙ্কটি সমাধান করার আগে আমরা ধরি মূলধন কি P টাকা এবং মুনাফার হার R%। তো এখন আমাদের কি দেওয়া আছে? 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন দেওয়া আছে। তো চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্রটি কি আমাদের জেনে নেই। P × 1 + R⁴ এখন যেহেতু এখানে 1 বছরান্তে বলা আছে তাহলে এখানে সময় n এর বদলে কি হবে? 1 হবে। তো আমরা লিখতে পারি যে 1 বছরান্তে
এক বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কি হবে? পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার 1। এক না লিখলেও চলে, এক আমরা ইচ্ছা করলে না লিখলেও পারি। তাহলে দুই বছরান্তে কি হবে? 2 বছরান্তে n এর বদলে কি হবে? 2 হবে। p ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার 2। প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করো, এখানে 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত দেওয়া আছে? 6500 টাকা দেওয়া আছে, এবং 2 বছরান্তে দেওয়া আছে কত? 6760 টাকা। এখন আমরা লিখতে পারি প্রশ্ন মতে 1 বছরান্তে এটার মান কত? 6500 টাকা, এবং 2 বছরান্তে 6760 টাকা। আমরা একটা প্রথমটাকে 1 নং সমীকরণ দিয়ে এবং দ্বিতীয়টাকে আমরা 2 নং সমীকরণ দিই। এখন আমাদের পি এর মান বের করতে হবে। পি এর মান বের করার জন্য প্রথমে আমরা কি করব? এই 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দিয়ে আমরা কি করব? ভাগ করব। 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দিয়ে ভাগ করব। ভাগ করলে কি পাওয়া যায়? দেখো, ভাগ করলে পি পি কাটা যায়, 1 প্লাস আর এর উপরে পাওয়ার হচ্ছে 2, অর্থাৎ 1 প্লাস আর হচ্ছে 2টা হবে, আর নিচে আছে 1 প্লাস আর একটা। তো কাটাকাটি গেলে কি থাকে? উপরে একটা 1 প্লাস আর থাকে, এবং 6760কে 6500 দিয়ে ভাগ করলে থাকে হচ্ছে কত? 1.04। তাহলে আমরা কি করলাম? কি পেলাম? 1 প্লাস আর এর মান 1.04 পেলাম। দেখো, এখানে আমরা 1 প্লাস আর এর মান পেলাম 1.04। এখন আমাদের মূল কাজ হচ্ছে মূলধন বা পি এর মান বের করা। পি এর মান বের করার জন্য আমরা 1 প্লাস আর এর মানটাকে আমরা কি করব? 1 নং সমীকরণে বসায়া দেব। তো বসালে কি হয়? সমীকরণটা ছিল এরকম, পি ইন্টু 1 প্লাস আর সমান সমান 6500। এখন আমি যদি 1 প্লাস আর এর বদলে 1.04 বসিয়ে দিই, যেহেতু পি এর মান বের করতে হবে, 1 প্লাস 0.04টাকে অপর পাশে পাঠিয়ে দেব। যেহেতু তাদের মাঝে গুণ চিহ্ন আছে, তো অপর পাশে গেলে ভাগ হয়ে যাবে। এখন আমরা যদি ভাগ দিই, আমরা পাবো 6250। তাহলে অতএব আমরা মূলধন কত পেলাম? মূলধন 6250 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অঙ্ক আজকের ক্লাসটি ভালো করে বুঝতে পেরেছ। সময় স্বল্পতার কারণে আমরা আরও কিছু অঙ্ক আজকে করাতে পারলাম না। আশা করি আগামী ক্লাসে আরও যে অঙ্কগুলো আছে তার সমাধানগুলো নিয়ে আমরা হাজির হব, এবং এই সমাধানগুলো কি প্রবলেমগুলো ডিসকাস করার চেষ্টা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। সবাইকে আল্লাহ হাফেজ।